আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো জানুয়ারি মাসটা ধরে আমাদের চলতেছে যে বিনিয়োগ রিলেটেড আমরা ধারাবাহিক সিরিজের আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশে বন্ড বা সঞ্চয়পত্রে বিনিয়োগের কি কি ক্ষেত্র আছে আর এইটার মাধ্যমে কিভাবে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেন। পাশাপাশি সরকার সুদের হার সঞ্চয়পত্রটা যেটা 4 দিন আগে কমিয়েছিল এটা কিন্তু আবার বাড়িয়ে আগের অবস্থানে নিয়ে গেছে। তাহলে আজকের ভিডিওতে দুইটা জিনিস জানতে পারবেন, নতুন যেই সুদের হারটা সেটা, পাশাপাশি কিভাবে এই সিকিউর বিনিয়োগগুলো করার মাধ্যমে আপনি আর্থিক একটা স্বাধীনতা অর্জন করতে পারেন। আর আমাদের মূল টার্গেট হচ্ছে যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, ফ্রি হয়ে যাবেন, সচ্ছল হয়ে যাবেন। আপনি যেই অবস্থানে আছেন, মাসে যদি আপনার 10,000 টাকা খরচ হয়, যাতে ওই 10,000 টাকা কাজ করা ছাড়া আসে, এইটাকেই বলে আর্থিক স্বাধীনতা। আর্থিক স্বাধীনতা মানে এমন না যে আপনার কোটি কোটি টাকা থাকবে। তো চলুন দেখা যাক আমরা বিনিয়োগের কি কি ক্ষেত্রগুলো আছে বাংলাদেশে বন্ড বা সঞ্চয়পত্র রিলেটেড সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, এবং পাশাপাশি কিভাবে এটাকে একটা বেস ধরেও আমরা আর্থিক স্বাধীনতা কিন্তু পেতে পারি। তো আমরা যদি বলি, বাংলাদেশে দেখেন যে কিছু আমাদের 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র আছে, অর্থাৎ এটা মূলত 5 বছরের জন্য এফডিআর এর মতো। এটা ছাড়া প্রতি 3 মাসে আপনাকে মুনাফা দিবে এমন সঞ্চয়পত্র আছে, যাকে বলি যে আমরা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক। এটা ছাড়া যারা পেনশনার, যে কোনো চাকরি থেকে অবসর নিয়েছেন, এনাদের জন্য পেনশনের টাকা, গ্র্যাচুইটির টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে পেনশন সঞ্চয়পত্র কিনতে পারেন। আর পরিবার সঞ্চয়পত্রটা বিশেষত মহিলাদের জন্য প্রতি মাসে মুনাফা দেয়। আর একটা হচ্ছে যে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব। এই পাঁচটাই আমাদের গুরুত্বপূর্ণ। এখন এখানে প্রথমে সুদের হারটা একটু বলে নেই। এখানে তারা দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে 7.5 লক্ষ টাকা পর্যন্ত যদি হয় এক প্রকারের মুনাফা পাবেন, এর বেশি হইলে অন্য প্রকারের মুনাফাতে আপনি প্রবেশ করবেন। তাহলে 1 নম্বর কাহিনীটা হচ্ছে যে এই যে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, এটাতে যে কোনো বাংলাদেশি নাগরিক যার বয়স 18 বছরের বেশি সে বিনিয়োগ করতে পারে। এমনকি বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড বা ইনস্টিটিউশনগুলোও বিনিয়োগ কিন্তু করতে পারে। তাহলে এটাতে যে কেউ বিনিয়োগ করতে পারে। ম্যাক্সিমাম কত? 30 লক্ষ টাকা পর্যন্ত। যৌথ নামে হইলে 60 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে এটা ছিল আমাদের 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এখন বলবেন যে ভাই আমি কত করে পাবো? তো তারা ক্যালকুলেশন করে বলতেছে যে 11.83 করে আমরা দিব যদি আপনি কি করেন, 7.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন। মানে অন অ্যাভারেজে আমরা বলতে পারি যে 1 লক্ষ টাকা যদি আপনি রাখেন, প্রায় ধরেন যে 11,830 টাকার মতো আপনি পাবেন। তো এখান থেকে সরকার তার 10% কেটে নিবে সোর্স ট্যাক্স হিসাবে। আর যদি আপনার বিনিয়োগটা 11 লক্ষের বেশি, 7.5 লক্ষের বেশি হয়, তখন 11.80 হিসাবে পাবেন, মানে একটু কম পাবেন, 11,800 টাকার মতো পাবেন। তাহলে এটাতে লিমিট হচ্ছে যে আপনার 30 লক্ষ টাকা। আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে এটা মূলত এইটা আপনি সুদের হারটা তখনই পাবেন যখন 5 বছর পূর্ণ হবে। যদি 1 বছর পরে ভেঙে ফেলান তাহলে কিন্তু এই যে 9.74 কার্য হবে। যদি 2 বছরে ভেঙে ফেলান 10.21 পাবেন, 3 বছরে 10.20। তার মানে এটা প্রতি মাসে, প্রতি 3 মাসে, প্রতি 6 মাসে, প্রতি বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা আসবে না। এটা এফডিআর এর মতো 5 বছরের জন্য। এর পরবর্তী চাইলে আপনি ইমেচিওর এটাকে নগদায়ন করতে পারেন। এরপরে চলে আসি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক। এটাতেও যে কেউ ইনভেস্ট করতে পারে। তো এটার ক্ষেত্রেও এটা বুঝতেই পারতেছেন যে এটা 3 বছর মেয়াদি। তাহলে এইখানে আপনার 11.82% হিসাবে যদি 7.5 লক্ষ টাকা পর্যন্ত হয়, এর বেশি হইলে একটু কমে যাবে 11.77। তো এইটার একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে যে প্রতি 3 মাসে মুনাফা আসে। তো আপনি মুনাফার টাকা দিয়ে আপনি চাইলে ফ্যামিলি চালাইতে পারেন, অথবা আবার রিইনভেস্টও কিন্তু আপনি করতে পারেন। তো এটার ক্ষেত্রেও 30 লক্ষ টাকা। তাহলে আমরা এই দুটাই পাচ্ছি সার্বজনীন বা সবার জন্য। তাহলে টোটাল আমাদের 60 লক্ষ টাকা আমরা বিনিয়োগ করতে পারবো, এটা আমরা বুঝতে পারি। কিন্তু তারা আবার ক্যালকুলেশন করে বলতেছে যে না, এই 30, 38, 60 লক্ষ আপনি পারবেন না। এখানে তারা একটা লিমিট করে দিয়েছে যে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র 30, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকে 30, আর পরিবার সঞ্চয়পত্রের মধ্যে 45। এই টোটাল ক্যাটাগরির মধ্যে আপনি সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্তই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন, এর বেশি না। তাহলে তিনটা সঞ্চয়পত্র মিলিয়ে বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, তিনটা মিলে ম্যাক্সিমাম 50 লাখই। মানে ধরেন যে আপনি যদি 5 বছর মেয়াদিতে 30 লাখ কিনেন,
আর আপনার কোটা আছে মাত্র 20 লাখ। এই 20 লাখ আপনি চাইলে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটা নিতে পারেন। যদি এটা নিয়ে নেন তাইলে আপনি পরিবার সঞ্চয়পত্র আর নিতে পারবেন না। যদি পরিবার সঞ্চয়পত্র 45 নেন তাহলে এদিকে মাত্র 5 লাখ নিতে পারবেন। তো এটা হচ্ছে এখন পর্যন্ত নিয়ম। তাহলে আমরা পরিবার সঞ্চয়পত্রতে যে সুবিধাটা, প্রতি মাসে, এটা 5 বছরের জন্য প্রতি মাসে তারা মুনাফা দেয়। তো মুনাফাটা যদি আপনি 5 বছরের জন্য রাখেন 11.93 পাবেন, 7.5 লক্ষ টাকার বেশি হলে 11.80 পাবেন। এটাতে একটা কথা, যেটা যে কোনো বয়সের মহিলারা কিনতে পারে। তবে মূল কাহিনী যেটা হচ্ছে, যদি 65 বছরের বেশি বয়স্ক পুরুষ হয় তাহলে সেও কিন্তু কিনতে পারবে। এটা ছাড়া যারা হ্যান্ডিক্যাপড এরাও পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে। তো মূলত আসলে যারা বিধবা আছেন অথবা স্বামী মারা গেছে, বিভিন্ন টাকা পয়সা আছে, এখন ঝুঁকি নিতে চান না, তাদের জন্য পরিবার সঞ্চয়পত্র। এখন আসি পেনশনার সঞ্চয়পত্র। 50 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করা যায়। তবে এই 50 লক্ষ টাকা হবে কিসের জন্য? ওই শুধু পেনশনের ফান্ড, প্রভিডেন্টের ফান্ড, অবসর বিচারক, বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যারা অবসর গ্রহণ করেন এদের জন্যই। এদেরটা একটু বেশি, 11.98, 11.80। এইটার পাশাপাশি আমাদের ডাকঘরেও পূর্বে 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেত, এটাকে কমিয়ে 10 লাখ টাকা করা হয়েছে। আপনি 7.5 লক্ষ টাকা পর্যন্ত হইলে 11.82, আর যদি আপনার 7.5 লাখ টাকার বেশি হয় 11.77% হিসেবে পাবেন। তাহলে এটাকে যদি আমরা সামারি করি, আপনি ধরেন যে 30, 35, 40 বছরের একজন বাংলাদেশি পুরুষ হইলে সর্বোচ্চ আপনি 60 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, 5 বছর মেয়াদি ডাকঘর সঞ্চয়পত্র। আর যদি আপনি মহিলা হন, আপনি পরিবার সঞ্চয়পত্র আর এগুলা থেকে যে কোনো এক জায়গায় বিনিয়োগ করতে পারেন। পেনশনার হইলে পেনশনের টাকায় পৃথক আর স্বাভাবিক টাকায় পৃথক কিনতে কিন্তু আপনি পারবেন। আর মনে রাখবেন, বাংলাদেশের নিয়ম হচ্ছে প্রতি 6 মাস অন্তর অন্তর সুদের হারটা চেঞ্জ হবে, মুনাফার হারটা চেঞ্জ হবে। তো আপনি যেই তারিখে কিনবেন ওই তারিখ অনুযায়ী আপনি ম্যাচিউরিটি লেভেল পর্যন্ত পাবেন। তো অনেকে বলেন যে ভাই এগুলা রিইনভেস্ট করা যায় কিনা। কথা হচ্ছে যে আপনি আবার নতুন করে কিনতে পারেন, কোনো সমস্যা হয় না। কথাটা হচ্ছে যে এইটা কি সুদমুক্ত কিনা, কথাটা হচ্ছে যে না ভাই, এটা সম্পূর্ণ সুদযুক্ত। বাংলাদেশের অর্থনীতি চলে সুদের উপর, তাই সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ করতে চান এটা মাথায় রাখবেন যে এটা পিওর, আমরা যেটাকে ইসলামিক ভাবে সুদ বলতেছি, এটা হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। এখন আসি, যদি আপনারা আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান তাহলে আপনি কিভাবে করবেন। তো এক্ষেত্রে এখন আপনাকে নিজেকে একটু আগে প্রথমেই ডিসাইড করতে হবে, আমরা যেটা প্রতিবারই বলি, যে আপনার ফ্যামিলির মাসিক খরচটা কত, ওইটার উপর ভিত্তি করে আপনি কত বছরের জন্য কোনটা নেবেন। যেমন ধরেন যে আমরা যদি এখান থেকে আপনাকে যদি 60 লক্ষ টাকা আপনি বিনিয়োগ করতে পারতেছেন, 5 বছর মেয়াদি যেটা আছে, এটা তো সমস্যা হচ্ছে 5 বছর পরে আপনি পাবেন। তাইলে আপনার ওইটা দিয়ে তো লাভ হবে না। আপনি তাইলে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটাতে যদি আপনি 30 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি বিনিয়োগ করেন, সেক্ষেত্রে 11.77% হিসেবে আপনি পাবেন। তার মানে আপনি 1 নম্বরে যেটা করতে পারেন, প্রথমে 30 লক্ষ টাকা বিনিয়োগের চিন্তা ভাবনাটা আপনি করতে পারেন। এখান থেকে আমরা একটা হ্যান্ডসাম আপনি মানি পাবেন। যেমন 1 লক্ষ টাকা যদি হয়, গুণন যদি আমরা দেই, এখানে আমরা 3 মাস অন্তর পাচ্ছি 11.77। তাইলে এই 11.77%, 11,770 টাকা আমরা পাবো। সেখান থেকে সরকারের 10% বাদ দিলে আপনি 10,593 টাকা পাবেন। তাহলে এই যে 10,593 টাকা, এটাকে আপনি যদি গুণন দেন 30 দিয়ে, তাহলে আপনি, আমরা যদি বলি বছর শেষে আপনি 3,17,790 টাকা পাচ্ছেন। তো যেহেতু এটা 3 মাস পরে দেওয়া হবে, অন এভারেজে আমরা যদি হিসাব করে নেই, তাইলে আমরা প্রতি মাসেরটা হিসাব করব, যেহেতু আমাদের ফ্যামিলি চালাইতে হবে, তাইলে 12 দিয়ে যদি ভাগ দেই, প্রতি মাসে আপনি 26,482 টাকা পেতে পারেন। তাহলে এই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রটাতে বিনিয়োগ করেও আপনার ফ্যামিলির মাসিক খরচ যদি 26,482 টাকা থাকে, আপনি 30 লক্ষ টাকা সেখানে বিনিয়োগ করে আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেন। এরপরে আপনি কি করবেন করেন, আপনি ঝুঁকি নেন, অবসরে যান, ঘুরতে যান, আপনার ফ্যামিলি আপনার এই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক টাকাটা দিয়ে কিন্তু চলতে পারবে। এর পাশাপাশি আপনার কাছে যদি আরো টাকা বেশি থাকে, তখন আপনি কি করবেন, এই যে ডাকঘর সঞ্চয়পত্র আছে এইখানেও আপনি একই কাজটা করতে পারেন, 10 লক্ষ টাকার কিনতে পারেন। যেহেতু সুদের হারটা মোটামুটি আমরা একই দেখতেছি, তো তাহলে এখানে আপনার আরো বেড়ে যাবে, 10 গুণন 10,593 আমরা পাবো মোটামুটি প্রতি মাসে। এখান থেকেও আপনি আরো প্রায় যদি আমরা বলি 8,827 টাকা আপনি কিন্তু পাচ্ছেন।
তার মানে 26,000-এর সাথে যদি আমরা যুক্ত করি, 26,000 যদি 34,000, তার মানে অন এভারেজে আপনি 40 লক্ষ টাকার মতো বিনিয়োগ করে আপনি কি করতে পারতেছেন, আপনার ফ্যামিলিটাকে আর্থিকভাবে আপনি সচ্ছলতার কাছে নিয়ে যেতে পারতেছেন। তা আমরা বলতে পারি বাংলাদেশে আপনার কাছে যদি 40,000 টাকা থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি আর্থিকভাবে স্বাধীন হয়ে গেলেন। এখন যদি আরো বেশি টাকা পয়সা থাকে, আপনি এর চাইতে তো বেশি তো এখানে আর পারতেছেন না। তো আমরা যেটা আপনাদেরকে বলি, বিশেষত প্রবাসী যারা আসতেন বা বাংলাদেশি যারা আসতেন, শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আমরা বলি, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে ভাই শেয়ার বাজারটা কিন্তু ঝুঁকিপূর্ণ। শেয়ার বাজারে ক্রয় করতে আমাদেরকে নানা প্রকার টেকনিক অবলম্বন করতে হয়। পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে আমরা করতে পারি না, ঝুঁকি নিতে পারি না, বা আমরা চিন্তা করি মূলধন চলে যাবে। কিন্তু দেখেন, আপনি যদি 40 লক্ষ টাকা এখানে আপনি বিনিয়োগ করে দিলেন, যেখানে অন অ্যাভারেজ যে মাসে আপনি 34,000 টাকা পাচ্ছেন, এই 34,000 টাকা যদি আপনি বর্তমানে কর্মক্ষম থাকেন, তাহলে এই 34,000 ফ্যামিলি খরচটা না চালিয়ে এটা আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন। এখন ওই শেয়ার বাজারে বিনিয়োগ যদি আপনি আগামী 10 বছর এইভাবে করতে পারেন বা 5 বছর করতে পারবেন, দেখবেন যে সেইটা আপনাকে ডবল লাভ দিবে। একটা তো হচ্ছে যে এখান থেকে আপনি পাচ্ছেন, আপনার মূলধনটা সিকিউর থাকতেছে। দ্বিতীয়ত লাভের অঙ্কটা দিয়ে আপনি করতেছেন। তো এখন বলবেন যে ভাই শেয়ার বাজার থেকে আমরা কিভাবে শেয়ার কিনবো? আপনাদের জন্যই আমাদের নতুন কোর্স আসতেছে। এর আগেও আমরা কোর্স নিয়ে এসেছি। জাস্ট আমরা যারাই আমাদের কোর্সে অংশগ্রহণ করেছিলেন, জাস্ট একটা কথা বলে দিব যে কিভাবে আপনি শেয়ারগুলা কিনবেন। একটা জিনিস মনে রাখবেন, একদম সিম্পল একটা টেকনিক আমরা জানিয়ে দেই। 1 নম্বর কথা হচ্ছে যে কোম্পানিটার ওভারঅল যদি ভালো হয়, মোটামুটি আমাদের কোর্সে আমরা এখানে প্রায় বলতে গেলে আমাদের মোটামুটি 40টার মতো বিভিন্ন কোম্পানি সিলেক্ট করা আছে। তো এই কোম্পানিগুলোতে কিন্তু যে কোনো সময় ক্রয় করা যায় না। তো এই জন্য আপনাকে ওয়েট করতে হয়। আপনার কাছে যদি এক্সেল একটা শিট থাকে, যে আপনার একটা নিজস্ব যে বিনিয়োগের প্ল্যান থাকবে, ইনভেস্টমেন্ট মেথোলজি থাকবে, যে এই মেথডে আমি বিনিয়োগ করব। যেমন ধরেন, আপনি ওই শেয়ারটার গত বছরের সর্বোচ্চ দাম কত, সর্বনিম্ন দাম কত, দুটো আপনি দেখলেন। তো দেখার পর এইটার 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ পর্যন্ত আপনি বিনিয়োগ করবেন। কেমন? যেমন ধরেন যে আমরা রবি কোম্পানিটা আছে, এই রবিটা যদি আমরা দেখি গত বছরের সর্বোচ্চ এর দাম ছিল 33 টাকা, সর্বনিম্ন এসেছিল 22 টাকা। তাহলে মাঝখানে ব্যবধান কত আমাদের? 11 টাকা। বলতে গেলে 50% তার মূল্যটা উঠানামা করেছে। এখন যদি আমরা যে কাজটা করতে পারি, এই 11 টাকাকে, যেটা তার ব্যবধান ছিল, 4টা ভাগে ভাগ করে দিবেন। তাহলে 25%-এর মধ্যে যখন থাকবে তখনই আপনি কিনবেন, আর যখন 75% পর্যন্ত উঠে যাবে তখন আপনি বিক্রি করে দিবেন। যেমন ধরেন, আমরা যদি রবিতে বিনিয়োগ করতে চাই, তাহলে এই যার সর্বনিম্ন মূল্য ছিল কত, আমরা দেখলাম 22 টাকা। তাইলে 11 টাকার 4 ভাগের 1 ভাগ, 2 টাকা 75 পয়সা। তাহলে রবি কোম্পানিটা আমরা 24 টাকা 75 পয়সা পর্যন্ত আসলেই নিব, না হলে আমরা ওয়েট করব বর্তমানে প্রেক্ষাপটে। এখন যদি দেখেন যে না, মার্কেট ঊর্ধ্বমুখী, সব শেয়ারের দাম বাড়তেছে, শেয়ার বাজার ঊর্ধ্বমুখী, তখন তো এটা তো আর কম দামে পাবেন না। তখন আপনি 3 ভাগের 1 ভাগ পর্যন্ত কিনবেন, মানে 100-কে আপনি 3 ভাগে ভাগ করবেন, 33 টাকা 33 পয়সা পাবেন। তাইলে এই 11 টাকা যদি আমরা 3টা ভাগে ভাগ করি, সেটার সাথে যুক্ত দিয়ে দিই, তাহলে 25 টাকা 66 পয়সা পর্যন্ত আমরা রবি কিনতে পারবো। এরপরেও দেখতেছেন যে না, শেয়ার বাজার টোটালি রকেটের মতো চলতেছে, যেমন পাকিস্তান শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। তো সেইখানে ম্যাক্সিমাম 50% পর্যন্ত, মানে 27 টাকা 50 পয়সা পর্যন্ত আপনি রবি কোম্পানি কিনতে পারেন। আজকের বাজারে সেটা 29 টাকা। তার মানে আপনি কিনবেন না, ওয়েট করবেন, অথবা অন্য কোম্পানিটা কিনবেন। যেমন ধরেন, আমাদের বিএসআরাম লিমিটেড আছে, এই লিমিটেডটার মধ্যে ওই একই সূত্র প্রয়োগ করলে আমরা 25%-এর নিরাপদ পাই 75 টাকা। যদি এর চাইতে বেশি যায় 77 টাকা, এর চাইতে বেশি গেলে 82 টাকা, এর বেশি গেলে আমরা কিনবো না। এই সিম্পল থিওরি যদি আপনি অবলম্বন করতে পারেন, তাইলে আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি কখনোই শেয়ার বাজার থেকে লোকসানে থাকবেন না। তাহলে 1 নম্বর আমরা বলে দিলাম, বিনিয়োগের যে কয়েকটা আমরা ক্ষেত্র দেখাইলাম: 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, এবং হচ্ছে ডাকঘরের মেয়াদি হিসাব। এর বাইরেও যারা প্রবাসী আছেন তাদের জন্য আমাদের পৃথক ভিডিও থাকবে, প্রবাসী বন্ড। এটা ছাড়া পোস্ট অফিসে সেখানে স্বাভাবিক হিসাব করা যায়, সেটার লাভ্যাংশ তারা 7%-এর মতো দেয়। তাহলে আপনি সর্বোচ্চ, আমরা যেটা দেখলাম, 5 বছর মেয়াদিটা যদি আমরা বাদ দিই, যেহেতু এটা 5 বছরের জন্য, তাহলে ওই 30 লক্ষ টাকা দিয়ে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং 10 লক্ষ টাকা দিয়ে আমাদের ডাকঘর সঞ্চয়পত্র
এই 40 লক্ষ টাকা আপনি বিনিয়োগ করলে প্রতি মাসে প্রায় অন অ্যাভারেজে 34,000 টাকার মতো পান। এই 34,000 টাকা আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন ভালো কোম্পানি দেখে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে যে লাভটা, যেমন ধরেন যে আপনি 40 লক্ষ টাকা যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেন, এই 40 লক্ষ টাকা মেয়াদ শেষে 40 লক্ষ টাকাই পাবেন, 1 টাকাও কিন্তু বেশি পাবেন না। কিন্তু শেয়ার বাজারে আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন এটা তো আপনার একসাথে করতে হচ্ছে না, আপনি ধীরে ধীরে করতেছেন। কোম্পানি যদি ভালো হয় আপনি দুই প্রকারের লাভবান হবেন। একটা হচ্ছে যদি আপনি ধরে রাখেন তাহলে বছর শেষে কোম্পানি থেকে লাভ্যাংশ বা ডিভিডেন্ড পাবেন। আর আপনার ওই শেয়ারের দামটা যেটা আজকে 200 টাকা আছে এটা 250 টাকা 300 টাকাও হতে পারে, মানে দুই দিক থেকে লাভ। তো আশা করি কিছুটা হইলে বুঝতে পারছেন, না হলে অতি শীঘ্রই মোটামুটি 10 থেকে 12 তারিখে আমাদের নতুন কোর্স আসতেছে। আশা করি সেই কোর্সে অংশগ্রহণ করলে আপনি আরো কিছু আলোকিত হবেন, পাশাপাশি আমাদের টেকনিকগুলো অবলম্বন করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমাদের প্রবাসীদের জন্য ধারাবাহিক ভিডিও আসতেছে, প্লে লিস্ট আমরা বানিয়ে দিয়েছি 2026 সালের সঞ্চয় বা বিনিয়োগ, সেটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।